হেরে যাওয়া আর হার মেনে নেওয়ার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। তুমি ময়দানে হারতেই পারো, কিন্তু সফল তারাই হয় যারা কখনো হার মানতে শেখেনি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকে আমরা ফিরে আসলাম নিউটনের সেকেন্ড ল নিয়ে। আজকের ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। শুনে রাখো একটা কথা, তুমি ময়দানে হারতেই পারো, কিন্তু সফল তুমি তখনই হবে যখন তুমি হার না মানবে। ওই জন্যই বললাম হেরে যাওয়া আর হার মেনে নেওয়ার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। তুমি হারতেই পারো, কিন্তু কখনো হার মানতে শিখবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন টু সোমস ক্লাসরুম। আজকের আমরা স্টার্ট করছি যে টপিকটার নাম, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে কি বলছে দেখো, বলছে যে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কি বলছে যে কোনো একটা বস্তু রয়েছে, ধরো তোমার কাছে যে কোনো একটা বস্তু রয়েছে, এই একটা বস্তু, এর এখন প্রাথমিক অবস্থা একটা ভরবেগ আছে, আর এর কিছুক্ষণ পর যদি তুমি বেগ চেঞ্জ করো, মানে ধরো এটা কোনো বেগ নিয়ে যাচ্ছে, পরে একটা কোনো বেগ লাভ করলো, তখন একটা ভরবেগ হবে। প্রাথমিক অবস্থায় কোনো একটা ভরবেগ আছে, পরে কোনো একটা ভরবেগ হবে। ওই ভরবেগের যে চেঞ্জেসটা বা ভরবেগের যে পরিবর্তন, তার হার যেটা হবে, মানে তাকে সময় দ্বারা ভাগ করলে যেটা হবে, সেটা প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হবে। কি হলো, মাথার উপর দিয়ে গেল স্যার, কি কঠিন পড়াচ্ছেন সোমনাথ স্যার, এরকম কবে দিয়ে ফালতু ফিজিক্স পড়ায়? এমনি ফালতু পড়ায়, তাও কিন্তু এইটা এত ফালতু কবে দিয়ে পড়ায় যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। এটাকে বোঝাচ্ছে এমন ভাবে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, তাই তো? ক্লিয়ার করে দেবো কনসেপ্ট, একদম পুরো চকমক করবে কনসেপ্ট, পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে করতে হবে দেখো, ধরো তোমার কাছে এখানে একটা কোনো বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে এম, আর বস্তুটার যে বেগ বর্তমান সিচুয়েশনে সেটা হচ্ছে ইউ। তাহলে বস্তুটার কত ভর, সেটা হচ্ছে এম, বস্তুটার বেগ কত, মানে প্রাথমিক অবস্থায় সেটা হচ্ছে ইউ। ঠিক আছে, বুঝতে পারা গেল? তাহলে আমি এখানটাতে লিখছি যে যেটা হচ্ছে প্রাথমিক যে ভরবেগ, প্রাথমিক ভরটা হচ্ছে এম, আর বেগটা কত, সেটা হচ্ছে ইউ, টোটাল আসলো হচ্ছে এম ইউ। তাহলে এম ইউটা হচ্ছে কি প্রাথমিক ভরবেগ, কোন একটা বস্তুর প্রাথমিক ভরবেগ কত, সেটা হচ্ছে এম ইউ। এবার এই বস্তুটার ওপর তুমি কি করেছো, একটা ভালোবেসে একটা ধাক্কা মেরেছো। ঠিক আছে, ভালোবেসে তুমি কি করেছো, একটা ধাক্কা মেরেছো। কত বল প্রয়োগ করে না, হচ্ছে এফ বল প্রয়োগ করে। চুল ঠিক আছে তো আমার ভাই? চুল ঠিক না হলে আমি আবার পড়াবো না। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে কি, তুমি এই বস্তুটার ওপর তুমি কি করেছো, এফ বল প্রয়োগ করেছো এর ওপর। ঠিক আছে, তো তুমি এর ওপর একটা এফ ফোর্স অ্যাপ্লাই করেছো। এফ ফোর্স অ্যাপ্লাই করবার জন্য বস্তুটা এখান থেকে সরে জুম করে সরে এখানে কতটা চলে আসলো, এখানে চলে আসলো। বস্তুটার ভর একই থাকবে ভাই, বস্তুটা তো চেঞ্জ হয়ে যাবে না। সাপোজ ধরো আমি এই পেনের ঢাকনাটা আমি ছুঁড়ে দিলাম, পেনের ঢাকনাটার এখন যা ভর, কিছুটা দূরে গিয়ে বেগ লাভ করার পর এর ভর তো আর ভাই চেঞ্জ হবে না রে ভাই। এটা যদি 10 গ্রাম হয়, তো এইটা কি ছুঁড়ে দেওয়ার পর গিয়ে 10 গ্রামটা চেঞ্জ হয়ে 100 কেজি হয়ে যাবে? ছুঁড়লাম এইটুকু পেনের ঢাকনা 2 গ্রামের বা 10 গ্রামের, সেটা ওখানে গিয়ে 100 কেজি হয়ে যাবে? ভারী হয়ে যাবে নাকি রে ভাই? এটা তো হবে না, ভর তো চেঞ্জ হবে না। তাহলে ভরটা কি থাকবে? তাহলে কোনো বস্তুর ভর প্রাথমিক অবস্থায় এম ছিল, এর ওপর তুমি ইউ বেগ নিয়ে সে এগোচ্ছিল, এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরে কোন জায়গাতে এলো, এই জায়গাতে এলো, এবং এখানে এসে ওর যে ভর, সেই ভরটা হলো হচ্ছে এম, এবং এই জায়গাতে এসে ওর যে বেগ, আমি ধরে নিলাম বেগটা হয়তো এখানে হয়েছে ভি। বেগটা কত হয়েছে? বেগটা হচ্ছে ভি। তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, যেটা এ পয়েন্টে, আর যেটা এই বি পয়েন্টে সেটা হচ্ছে অন্তিম অবস্থা। তাহলে প্রাথমিক ভরবেগ কত? ভর এম, আর বেগ হচ্ছে ইউ। তাহলে প্রাথমিক ভরবেগ দাঁড়াবে, ভর বলতে হচ্ছে এম, আর বেগ বলতে ইউ, ভরবেগ হচ্ছে এম ইউ। আর একটা হচ্ছে তোমার কি হয়, আর একটা হয় তোমার হচ্ছে অন্তিম ভরবেগ। অন্তিম ভরবেগ কি হবে? অন্তিম অবস্থায় ভর একই আছে, এমই আছে ভরটা, তাহলে এম লিখবো, কিন্তু বেগটা অন্তিম অবস্থায় কত হয়ে গেছে? ভি হয়ে গেছে। তাহলে যেটা ভরবেগ হবে এম ইন্টু ভি, মানে হয়ে যাবে এম ভি। তাহলে প্রাথমিক যে ভরবেগ ছিল সেটা ছিল এম ইউ, প্রাথমিক অবস্থায় ভরবেগ ছিল এম ইউ, আর এফ বল অ্যাপ্লাই করার পর বস্তুটা সরে কিছুটা দূরত্ব গেছে, সেখানে গিয়ে তার ভরবেগ কত হয়েছে? ভরটা একই আছে এম, ভর তো আর চেঞ্জ হবে না। পেনের ঢাকনাটা আমি ছুঁড়ে দিলাম কোন একটা জায়গাতে, তাহলে ঢাকনার ভরটা তো আর চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু বেগটা চেঞ্জ হবে। তো এই জন্য বেগটা কত হয়ে গেছে? বেগটা হয়ে গেছে হচ্ছে বি পয়েন্টে এসে। তাহলে অন্তিম পজিশনে, মানে এই যে বি পয়েন্টে ভরবেগ কত হয়েছে? ভর এম, বেগ ভি, টোটাল ভরবেগ হলো এম ভি। তাহলে অন্তিম ভরবেগ কত হলো? অন্তিম ভরবেগ হলো হচ্ছে এম ভি হলো।
এবার ভরবেগের পরিবর্তনের হারটা কার সাথে সমানুপাতিক? প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। দেখো এখানে লেখা আছে এই যে বস্তুর এই যে প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হবে, প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হবে কোনটা হবে? ভরবেগের পরিবর্তনের হার। প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হবে কে হবে? ভরবেগের পরিবর্তনের হারটা। তাহলে প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক কি হবে? ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে আমরা এটার ওপর যে বল প্রযুক্ত করেছিলাম সেই বলটা কত? সেটা হচ্ছে এফ বল। তাই জন্য প্রযুক্ত বলের জায়গাতে আমরা এখানে লিখব এফ, সমানুপাতিক চিহ্ন আছে, সমানুপাতিক দেব। ভরবেগের পরিবর্তন বলছে, ভরবেগের পরিবর্তন বার করব কি করে? দুটোর মধ্যে মাইনাস করে। সাপোজ তোমার কাছে আগে হয়তো 10 টাকা ছিল, তুমি কত টাকার মালিক ছিলে? তুমি 10 টাকার মালিক ছিলে, 10 টাকার মালিক তুমি। ঠিক আছে, এবার 10 টাকার মালিক তুমি আগে ছিলে, এখন তোমার কাছে সাপোজ ধরে নাও 14 টাকা হয়েছে, এখন তুমি 14 টাকার মালিক হয়ে গেছো। তাহলে তোমার মধ্যে কত টাকার পরিবর্তন এসছে? 4 টাকার পরিবর্তন এসছে। কি করে বার করলে? অন্তিম টাকা থেকে, মানে 14 টাকা থেকে তুমি আগের 10 টাকাটাকে কি করেছো? মাইনাস করেছো। সেরকম ভাবে ভরবেগের পরিবর্তন বার করবার জন্য অন্তিম ভরবেগ থেকে প্রাথমিক যে ভরবেগ সেটাকে মাইনাস করতে হবে। তাহলে কত টাকার পরিবর্তন, মানে কত ভরবেগের পরিবর্তন সেটা বেরিয়ে যাবে। বোঝা গেল কি না? স্টাইলটা ঠিক আছে তো আমার? তাহলে ভরবেগের পরিবর্তন বার করবার জন্য কি করতে হবে? অন্তিম ভরবেগ থেকে প্রাথমিক ভরবেগের কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অন্তিম ভরবেগ মাইনাস কি করব? প্রাথমিক ভরবেগ, প্রাথমিক ভরবেগ। এটা বার করলাম, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। কিন্তু এখানে দেখো বলছে ভরবেগের পরিবর্তনের হার, ওয়ার্ডটা দিয়ে দিয়েছে ভরবেগের পরিবর্তনের হার। এইটা হচ্ছে ভাইটাল ওয়ার্ড খুব। ভরবেগের কি বলছে? ভরবেগের পরিবর্তনের হার বলছে। হার যখন বলে দেবে কোনো জিনিসের হার, তখন সেটাকে আমরা কি করব? হার পড়িয়ে দেবো না, তাকে সময় দ্বারা ভাগ করে দেবো। ক্লাস 9-এর ফিজিক্সে আমি শিখেছি, মনে করে দেখো, কার্যের হারকে ক্ষমতা বলে, কার্যের হারকে ক্ষমতা বলে। তখন কার্য যেটা ডাব্লু ছিল, তাকে তার যেহেতু হার বার করছিলাম সেই জন্য ডাব্লুটাকে টাইম দ্বারা ভাগ করেছিলাম। এখানে ভরবেগের পরিবর্তনের হার বলছে, তো ভরবেগের পরিবর্তনের হারটাকেও আমরা সময় দ্বারা বা টাইম দ্বারা ভাগ করব। কোনো জিনিসের হার বোঝালে তাকে টাইম দ্বারা কি করতে হয়? ভালোবেসে একটা ভাগ করে দিতে হয়। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের হার বলছে, তাই জন্য এই অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগটাকে আমরা কি করব? আমরা সময় দ্বারা ভাগ করে দেবো। কথাটা কি বললাম বুঝতে পারা গেল? তাহলে দাঁড়ালো প্রযুক্ত বল সেটা সমানুপাতিক দাঁড়ালো কার সাথে? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই দিয়ে হচ্ছে সময়ের সাথে। এই যে দেখো এখানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ রয়েছে, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর তার হার বলা আছে, ওয়ার্ডটা হার বলা আছে, হার বলা আছে বলে আমরা নিচে সময় দ্বারা ভাগ করেছি। অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ করে আমরা ভরবেগের পরিবর্তনটা জেনেছি, কিন্তু ভরবেগের পরিবর্তনের হার দেওয়া আছে, হার দেওয়া আছে বলে আমরা রাশিটাকে সময় দ্বারা ভাগ করেছি। এবার কথাটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে? এবার আমি একটা কাজ করছি, এই আমাকে যেটা বলেছিল যে প্রযুক্ত বল সমানুপাতিক হবে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগের পরিবর্তনের হারের সাথে, মানে দুটো ভরবেগের বিয়োগ করে তার পরিবর্তনের হারের সাথে। তাহলে আমরা সেটা লিখেছি। এতটা পর্যন্ত কোনো ডাউট? কোনো ডাউট নেই, থাকার কথাই না। ঠিক আছে, দেখো অন্তিম ভরবেগ কত ছিল? এমভি ছিল। তাহলে এই যে অন্তিম ভরবেগ যেটা আছে সেখানে আমরা কত পুট করব? এমভি পুট করব। ক্যালকুলেশনটা আমি এই সাইডে করছি। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমি এই সাইডে করছি। এফ এর জায়গায় এফ থাকলো, সমানুপাতিক থাকলো। অন্তিম ভরবেগের জায়গাতে এই যে অন্তিম ভরবেগের জায়গাতে কত পুট করব? এমভি পুট করব। এমভি পুট করলাম মাইনাস প্রাথমিক ভরবেগ আছে, প্রাথমিক ভরবেগ কত ছিল? এমইউ ছিল। তাহলে প্রাথমিক ভরের জায়গাতে এমইউ লিখলাম। বাই দিয়ে কত ছিল? বাই দিয়ে সময় ছিল, সময়টাকে টি লিখলাম। কথাটাকে দেখো স্টার্ট করবে কিভাবে? খাতার মধ্যে এভাবে লিখতে হবে যে ধরা যাক এম ভরের কোনো বস্তু ইউ বেগ নিয়ে গতিশীল, এর ওপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে টি সময় পৌঁছালো। এখান থেকে এ থেকে এই যে বিতে যে পৌঁছেছে, এই বিতে পৌঁছাতে সময় কত লেগেছে? টি সময় লেগেছে। এ থেকে বিতে টি সময় পৌঁছালো। বি বিন্দুতে গিয়ে তার অন্তিম বেগ হয় ভি, অর্থাৎ বস্তুটির প্রাথমিক ভরবেগ হয় এমইউ, অন্তিম ভরবেগ হয় এমভি। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি যে প্রযুক্ত বলটা ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। প্রযুক্ত বলের জন্য এফ বসালাম, ভরবেগের পরিবর্তন চাইছে,
সেই জন্য অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ করেছি। আবার ওয়াটটা দিয়েছে হার, মানে তাকে সময় দ্বারা ভাগ করতে হবে, ওই জন্য এটাকে বাই দিয়ে সময় করেছি। ঠিক আছে, বুঝতে পারা গেল? তাই জন্য আমরা কি করেছি দেখো, অন্তিম ভরবেগ কত ছিল, অন্তিম ভরবেগ এমভি ছিল, অন্তিম ভরবেগের জায়গায় এমভি বসিয়েছি, এই যে এমভি, মাঝখানে মাইনাস সাইন ছিল, মাইনাস দিয়েছি। প্রাথমিক ভরবেগ কত ছিল, প্রাথমিক ভরবেগ এমইউ ছিল, এখানে এমইউ বসিয়েছি, ওই জন্য এমইউ লিখেছি। বাই দিয়ে কত ছিল, সময় ছিল, সময়টা কত টি, ওই জন্য বাই দিয়ে টি লিখেছি। কোনো ডাউট এতটা পর্যন্ত? ডাউট হওয়ারই কথা নয় কিন্তু, যেভাবে বলছি এরপরে ডাউট হওয়ার কথা না। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? এবার আমি একটা কাজ করব, যেটা করলাম সেটা হচ্ছে এফ সমানুপাতিক থাকলো, এখানে দেখো একটা এম আছে, এখানে একটা এম আছে, এমটাকে কমন নিয়ে নিলাম। এম যদি কমন চলে যায় ব্যাকেটে ভি পড়ে থাকে লিখলাম, মাইনাস আছে লিখলাম, ইউ পড়ে থাকে লিখলাম, বাই দিয়ে টি পড়ে থাকে লিখলাম। দেখে নাও ব্যাপারটা বুঝতে পারা গেল কিনা। এর মধ্যে এম ছিল, এর মধ্যে এম ছিল, এমটাকে কমন নিয়ে বাইরে বার করে দিয়েছি, পড়ে থাকলো ভি, মাইনাসের জায়গায় মাইনাস, ইউ এর জায়গায় ইউ, বাই দিয়ে টি, বাই দিয়ে টি। ঠিক আছে, এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে? দেখো এখানে রয়েছে অন্তিম বেগ, মাইনাস হচ্ছে প্রাথমিক বেগ, বাই হচ্ছে সময়। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় করলে আমরা উত্তর যেটা পাই সেটা হচ্ছে ত্বরণ পাই, এটা তোমরা জানো। ঠিক আছে, যারা জানো না তাদেরকে বলবো একমাত্রিক গতির ভিডিও দেখে আসো, তবে নিউটনস ল অফ মোশন বুঝবে। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ করে তাকে যদি সময় দ্বারা ভাগ করা হয় তাহলে ত্বরণ পাওয়া যায়। দেখো এখানে অন্তিম বেগটা হচ্ছে ভি, প্রাথমিক বেগটা হচ্ছে ইউ, দুটোর মধ্যে মাইনাস করে তাকে আবার সময় দ্বারা ভাগ করছি, মানে আমরা ত্বরণ পাবো। ত্বরণকে ইংরেজিতে অ্যাক্সিলারেশন বলে, লেখা হয় এ চিহ্ন দ্বারা। তাহলে এই যে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি, এর জায়গাতে আমরা এ পুট করতে পারি, এ মানে অ্যাক্সিলারেশন। তাহলে এবার আমরা কি করছি দেখো, এফটাকে এফ রাখলাম, সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলাম, তুলে দিলে এখানে একটা ইকুয়াল টু ভাই চলে আসবে, তার সাথে একটা ধ্রুবক ভাই আসবে। তাহলে একটা ধ্রুবক ভাই কে লিখলাম, এম এর জায়গাতে এম লিখলাম, আর এখানটাতে ভি মাইনাস ইউ বাই টি মানে অ্যাক্সিলারেশন হয়, তো ওটাকে এ লিখলাম। তাহলে এফ এর মান কি দাঁড়ালো, এফ ইকুয়াল টু কে এম এ দাঁড়ালো, এফ ইকুয়াল টু কত দাঁড়ালো, কে এম এ দাঁড়ালো। এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে? দেখো এটা অনেকে বুঝতে পারছে না যে এটা কি করে এলো, আমি জানি এখানে ছেলেমেয়েদের কোথায় কনফিউশনটা হচ্ছে জানি। তোমরা এই জিনিসটা পড়েছো যে ভি মাইনাস ইউ বাই টি ইজিক্যাল টু এ হয়, এটা পড়েছো নিশ্চয়ই। এটা 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 কোথায় পড়েছো? এটা পড়েছো একমাত্রিক গতিতে, বা ক্লাস 9-এও পড়েছো জিনিসটা, যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় করলে আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণ পাই। যদি কোনো রকম সমস্যা থাকে, আমি বারবার বলছি, আমার ইউটিউবে ভিডিও আছে একমাত্রিক গতির ওপর, দেখো ত্বরণের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। তাহলে দেখো অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় করলে আমরা ত্বরণ এ পাবো, সেই জন্য এই রাশিটার জায়গাতে আমরা এ বসিয়েছি, এম এর জায়গাতে এম বসিয়েছি, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে ইকুয়াল টু আর তার সাথে কে আসবে, তাহলে এফ ইজিক্যাল টু দাঁড়াবে কে এম এ। এতটা পর্যন্ত বোঝা গেছে? এবার শোনো, এবার আমরা একটা কাজ করব, যে যেটা করা হয়েছিল সেইটাই করব, যে এখানে কে এর জায়গাতে আমরা 1 পুট করব। কেন স্যার 1 কেন পুট করব? আমি 100 পুট করলে কি সমস্যা হতো বলছি, আসছি। আগে এটুকু বোঝো, কে এর জায়গাতে আমরা কত পুট করব, কে এর জায়গাতে আমরা পুট করব হচ্ছে 1। তাহলে কে এর জায়গাতে যদি 1 পুট করায়, কেন পুট করবো আমি পরে বলছি, অনেকের মধ্যে কনফিউশন হচ্ছে যে কি করে হলো, কেন হলো, অনেকে বলে না তো, মানে বাড়িতে যখন পড়ানো হয় জিনিসগুলো ওপর দিয়ে বেরিয়ে বলে চলে যায়, মানে বলে না লজিকগুলো কি কারণ হচ্ছে, বা অনেক জায়গাতে হয় না। তো কে এর জায়গাতে কেন 1 পুট করা হয় সেটা আমি বলছি তোমাদেরকে। কে এর জায়গাতে যদি 1 পুট করা হয় তাহলে 1 ইন্টু এম এ হবে, মানে অ্যাকচুয়ালি দাঁড়াবে এফ ইজিক্যাল টু এম এ। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা এটাই জানি যে দ্বিতীয় গতিসূত্রতে কি বলছে, এফ ইজিক্যাল টু এম এ। এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জেনেছি যে এফ ইজিক্যাল টু এম এ হয়, অর্থাৎ ফোর্স বা বল ইকুয়াল টু ভর ইন্টু হচ্ছে ত্বরণ। মনে রাখবো কি করে, এফ মানে হলো ফাদার আর এম এ মানে হলো মা, তাহলে ফাদার ইজিক্যাল টু মা, মানে বাবা ইজিক্যাল টু হচ্ছে মা, এভাবে মনে রাখবো ভাই। ঠিক আছে, ফাদার ইজিক্যাল টু কি হবে, মা, মানে মা। ঠিক আছে, তো এফ ইজিক্যাল টু হচ্ছে এম এ। ঠিক আছে, তাহলে এফ ইজিক্যাল টু এম এ থেকে আমরা মনে রাখবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু হচ্ছে এম এ। ক্লিয়ার হলো এতটা পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারা গেছে? তো এবার কি করেছি, কে এর জায়গাতে 1 পুট করেছি। কেন স্যার কে এর জায়গাতে 1 কেন পুট করলেন? দেখো এটা একটুখানি লজিক্যালি বোঝাই। প্রথম কথা হচ্ছে, এক সময় যখন এই ইকুয়েশনটা তৈরি হয়, মানে খুব ওল্ড পিরিয়ডে, খুব মানে পুরনো সময়, তখন কি হয়েছিল, এই 1 নিউটন জিনিসটা কি এটা সম্পর্কে কারোর কোনো আইডিয়া ছিল না। তোমরা এটা জানো যে এই যে ফোর্স যেটা, তার যে এককটা হয় সেটা নিউটনে মাপা হয়। এবারে 1 নিউটন বলতে কি বোঝায়, 1 নিউটন, হোয়াট ইজ 1 নিউটন, এটা বলতে সেই সময় কোনো প্রপার আইডিয়া ছিল না। তো তখন এই যে কে বা ধ্রুবকটা আসে, এই যে সমানুপাতিক চিহ্ন তুললে এই যে ধ্রুবকটা আসে, এই ধ্রুবকের জায়গাতে যে কোনো ভ্যালু পুট করা যেত, যে কোনো ভ্যালু। ধ্রুবক মানে তো কনস্ট্যান্ট, তার জায়গায় যে কোনো ভ্যালু পুট করা যায়।
ধ্রুবক বলতে কি, কোনো কনস্ট্যান্ট একটা নাম্বার, সে তুমি 2 পুট করতে পারো, এটা একটা নাম্বার, 5 পুট করতে পারো, 10 পুট করতে পারো, এরকম যে কোনো নাম্বার পুট করতে পারো, কারণ এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, যে কোনো ভ্যালু পুট করা যায়। বাট ফর দ্য সিম্পলিসিটি অফ দ্য ইকুয়েশন, মানে ইকুয়েশনটাকে সহজ সরল করবার জন্য কে এর জায়গাতে কত পুট করা হতো? 1 পুট করা হতো। কে এর জায়গাতে যখন যদি তুমি 1000 পুট রাখতে, ধরো তোমার ইচ্ছা হলো তুমি 1000 রাখবে, তাহলে কে এর জায়গাতে যদি 1000 রাখতে, তাহলে ইকুয়েশনটা কেমন থাকতো? F = 1000 ma, কেমন একটা মানে বাজি বিচ্ছি এরকম লাগতো। এবার কে এর জায়গাতে তুমি 1 পুট করো, তাহলে ইকুয়েশনটা কত সুন্দর দেখতে লাগছে, F = ma, F = ma। তার মানে কে এর জায়গাতে যে 1টা পুট করা হয়েছে, এটা কিসের কারণে পুট করা হয়েছে? ফর দ্য সিম্পলিসিটি অফ ইকুয়েশন, ইকুয়েশনটাকে সহজ পড়ার জন্য। এটা একটা লজিক। আর একটা লজিক আমি তোমাদেরকে বলছি, শোনো ভালো করে। সেটা হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম, যখন মানে এই সূত্রটার ওপর মানে ইসে হয়, তখন সায়েন্টিস্টরা সবাই কি করতো? কে এর জায়গাতে 1 পুট করে করতো। এটা হচ্ছে ফার্স্ট লজিক, যেটা বললাম তোমাকে। কিসের জন্য? সিম্পলিসিটি অফ দ্য ইকুয়েশন। এটাই দেখবে সব জায়গাতেও বলা আছে। যদি ঠিকঠাক করে কোনো ভালো হায়ার স্টাডিজের কোনো বই পড়ো, কিংবা যদি কোনো মানে ভালো কোনো গুগলে বা অন্য জায়গাতে বসে পড়ো, দেখতে পাবে এটাই লেখা আছে, যেটা আমি তোমাকে বললাম, ফর দ্য সিম্পলিসিটি অফ ইকুয়েশন। আর একটা লজিক হয়, সেটা হচ্ছে যে এই যে 1 নিউটন, এটা বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি হোয়াট ইজ 1 নিউটন, এটা বলতে কারোর কোনো আইডিয়া ছিল না। দেখো, ফোর্স বা বলের একক হচ্ছে নিউটন, কিন্তু এই 1 নিউটন জিনিসটা কি, এটা বলতে কোনো আইডিয়া ছিল না। তখন কি করা হতো? 1 নিউটন বানানোর জন্য, ফোর্সটাকে 1 বানানোর জন্য আমাকে, এই ফোর্সটাকে 1 বানানোর জন্য আমাকে মাসটা 1 নিতে হবে, অ্যাক্সিলারেশনটাকে 1 নিতে হবে। তাহলে দেখো আমি কি করছি, এটা বুঝতে পারবে, এক্ষুনি বুঝতে পারবে। তারা কথা, একটুখানি ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আমরা এফটাকে কত বানাতে চাইছি? 1 নিউটন বানাতে চাইছি। তাই জন্য যেটা মাস থাকবে সেটাকে আমি কত নেব? 1 কেজি নেব। আর অ্যাক্সিলারেশন যেটা থাকবে সেটা কত নেব? 1 মিটার/সেকেন্ড স্কোয়ার নেব। নিয়ে যদি এর মধ্যে পুট করে দিই, তাহলে দেখো কি হবে, এফ এর ভ্যালু হচ্ছে 1, এর জায়গায় পুট করলাম 1 থাকলো, ইকুয়াল টু সাইন আছে, ইকুয়াল টু লিখলাম, তারপর কে ভাই আছে, কে ভাইকে লিখলাম, এম এর মান কত? 1, এম এর জায়গায় 1 পুট করলাম, এর মান কত? 1, এর জায়গাতে 1 পুট করলাম। এখন তুমি দেখো কে এর সাথে এগুলো সব গুণ হয়ে 1 ইকুয়াল টু দাঁড়াবে কে, বা কথাটাকে ঘুরিয়ে বললে কে ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 1। কথাটা বুঝতে পারা গেছে কিনা দেখো, কে এর সাথে 1 গুলো গুণ হয়ে কে হবে, এপাশে 1 থাকবে। কথাটাকে যদি পুরো ঘুরিয়ে বলো, কেটা এপাশে, 1টা এপাশে চলে যাবে। তাহলে 1 নিউটনের ডেফিনেশন তৈরি করবার জন্য 1 কেজি ভর নেওয়া হয় আর 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নেওয়া হয়। তুমি দেখবে বইতে যদি ডেফিনেশনটা ভালো করে দেখো 1 নিউটনের, দেখবে লেখা আছে এরকমভাবে যে 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন, সেই বলটাকে 1 নিউটন বলে। কি বললাম বুঝতে পারা গেল? 1 নিউটন বলের প্রপার কোনো ডেফিনেশন ছিল না। এফটাকে 1 বানানোর জন্য ভর আর অ্যাক্সিলারেশনের জায়গাতে 1 ধরা হয়েছিল, ফলে কেটা অটোমেটিক্যালি 1 হয়েছিল। দেখো, এফ এর জায়গাতে 1, এম এর জায়গাতে 1, এর জায়গাতে 1 পুট করা হলো। পুট করার পর দেখো এফ এর জায়গায় 1, এম এর জায়গায় 1, অ্যাক্সিলারেশনের জায়গায় 1 পুট করেছি, কেটা অটোমেটিক্যালি, যে কেটা অটোমেটিক্যালি 1 বেরিয়েছে। তাহলে এত কথায় গিয়ে আমার লাভ নেই, কে কেন 1 পুট করাচ্ছে সেটাও আমার কোনো লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। তুমি জাস্ট এতটা অবধি করবে, এফ = KMA আসবে, বেশি ঘাঁটতে যেও না, মাথা পুরো জটিল হয়ে যাবে, দরকার নেই, তোমার ক্লাসে লাগবেও না। তুমি কি করবে, এফ = KMA বেরোবে, এতটা পর্যন্ত তুমি বুঝতে পেরেছো যে সমানুপাতিক তুললে ইকুয়াল টুর পর একটা কে আসবে, তারপর এম এর জায়গায় এম থাকবে, v-u/t মানে এ আসবে। কে এর জায়গাতে সিম্পলি লিখে দেবে কে = 1, গল্প শেষ। পাশে এইটা করে দেখাতে পারো, এফ = 1 নিউটন, এম = 1 কেজি, এ = 1, তাই কে = 1 বলে কে এর জায়গাতে ডাইরেক্ট 1 লিখে দেবে। তাহলে এফ = দাঁড়িয়ে যাবে m × a। তাহলে দুটো কারণের জন্য অ্যাকচুয়ালি দুটো হচ্ছে মানে লজিক হবে। সেটা হচ্ছে কি, যে যখন মানে 1 নিউটন জিনিসটা কি, এটা সম্পর্কে প্রপার আইডিয়া পাওয়ার জন্য ভরটাকে 1 কেজি এবং অ্যাক্সিলারেশনটাকে 1 কেজি নেওয়া, মানে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার নেওয়া হয়েছে, ফলে কেটা অটোমেটিক্যালি 1 এসছে। আর মেন রিজন যেটা, সেটা হচ্ছে যেটা বললাম তোমাকে, ইকুয়েশনটাকে সিম্পলিফাইড রাখার জন্য, একদম সহজ সরল ইকুয়েশন রাখার জন্য, সিম্পলিফাইড ইকুয়েশন রাখার জন্য কে এর জায়গাতে 1 পুট করা হয়েছে। পুট করলে তাহলে এফ = ma হবে, মানে ফাদার = মা হবে, ফাদার = মা হবে। তো সেই জন্য এফ = ma আমরা ইকুয়েশনটাকে প্রমাণ করতে পারি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। বাট শোনো ভালো করে কথাটা, এফ = ma কি প্রপারলি নিউটনের দ্বিতীয় গতিসূত্র? না, আমি আবারও বলছি না, যেটা তোমাদেরকে এতদিন পর্যন্ত পড়ানো হয়। এফ = ma প্রপারলি নিউটনের দ্বিতীয় গতিসূত্র না। এফ = ma ততক্ষণ পর্যন্ত ভ্যালিড
যতক্ষণ পর্যন্ত বস্তুর যে ভরটা এম থাকে সেটা যদি আলটিমেটলি এম থাকে তাহলেই ভ্যালিড। যেমন দেখো আমি এখানে যে ইকুয়েশনটা পড়িয়েছিলাম তোমাকে, সেখানে মনে করে দেখো বস্তুটার ভরটা প্রথমে এম ছিল, ইউ বেগ নিয়ে যাচ্ছিল, এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা বি পয়েন্টে গিয়ে যখন পৌঁছালো তখন তার ভরটা এমই রয়েছে। ভর যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যেত তাহলে কিন্তু এফ ইজিক্যাল টু এম ইকুয়েশনটা রেডি হতো না। কথাটা বুঝতে পারা গেল? দেখাবো প্রমাণ। আগে এটা বুঝতে পারা গেছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে বস্তুটির প্রযুক্ত বল সমানুপাতিক হয়, প্রমাণ করে দেখিয়েছি। এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। এটা তুমি বুঝতেই পেরেছো, এটা নিয়ে বোঝার কোনো অসুবিধা নেই। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? বলের পরিমাপ করতে পারি, বলটা কত সেটা অ্যাকচুয়ালি পরিমাপ করতে পারি, কারণ বলের একটা ইকুয়েশন পেয়ে গেছি এফ ইকুয়াল টু এম এ। এখান থেকে আমরা ফোর্সটাকে পরিমাপ করতে পারবো, যেটা নিউটনের ফার্স্ট গতিসূত্রতে হচ্ছিল না, সেখানে আমরা বলের ডেফিনেশনটা জেনেছিলাম। আর এই সূত্র থেকে আমরা বলটা অ্যাকচুয়ালি কত হয়েছে সেটা আমরা পরিমাপ করতে পারি, কারণ এখানে আমরা একটা ইকুয়েশন জানি যেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, তাই জন্য এখান থেকে আমরা ফোর্সটাকে পরিমাপ করতে পারি। এবার আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে এফ ইজিক্যাল টু এম এ, এই ইকুয়েশনটা প্রপারলি ভ্যালিড না। কোন কোন জায়গায় ভ্যালিড না? যদি কোনো কারণে বস্তুটার ভরটা চেঞ্জ হয়। এবার বস্তুটার ভর কখন চেঞ্জ হয়, কি কারণে চেঞ্জ হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। ধরো এখানে একটা m1 ভরের বস্তু রয়েছে এবং সেটা ইউ বেগ নিয়ে সামনের দিকে গতিশীল হচ্ছে, এবং বস্তুটা এখান থেকে সরতে এই পয়েন্টে এসে পৌঁছালো তখন দেখা গেল তার ভরটা m2 হয়ে গেছে এবং বেগ এখানে এসে v হয়ে গেছে। মজা হবে এবারে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি? যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। মানে আমরা লিখতে পারি প্রযুক্ত বল সমানুপাতিক অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময়। তাহলে এফ সমানুপাতিক আমরা লিখতে পারি, ফার্স্টে লিখতে পারি অন্তিম ভরবেগ কত? m2v। অন্তিম ভরবেগ হচ্ছে m2v মাইনাস লিখতে পারি প্রাথমিক ভরবেগ হচ্ছে m1u। তাহলে m1u লিখলাম আর নিচে সময়টাকে ধরো t লিখলাম। নাও এবার এখান থেকে m কমন নাও, পারবে? এখান থেকে কমন নিতে পারবে এমটাকে? পারবে না, কারণ কি এখানে বস্তুটার ভর m1 ছিল, এখানে এসে বস্তুটার ভর m2 হয়ে গেছে। কি বললাম? m1 ছিল প্রথমে বস্তুটার ভর, পরে গিয়ে বস্তুটার ভর m2 হয়ে গেছে, এবারে ভরটা চেঞ্জ হয়েছে। তো যখন ভরের পরিবর্তন আসে তখন কিন্তু এই এফ ইজিক্যাল টু এম এ ইকুয়েশনটা ভ্যালিড না। কিন্তু নিউটন তো বলেনি যে কখনো এফ ইকুয়াল টু এম এ। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কখনোই বলা ছিল না যে এফ ইজিক্যাল টু এম এ। নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে আমাদের যেটা পড়ানো হয় বারবার এফ ইকুয়াল টু এম এ, আরে ভাই এফ ইকুয়াল টু এম এ নিউটন বলেনি, ওটা আমরা সিম্পলিফাই করে লিখেছি। আমরা ধরে নিচ্ছি যে বস্তুটার ভরটা হচ্ছে একই থাকবে, যেটা জেনারেলি 99% কেসে হয়ে থাকে, যে আমি পেনের ঢাকনাটাকে ছুঁড়লাম, পেনের ঢাকনাটার এখানে যা ভর থাকে অন্য জায়গা থেকেও ভরটা একই থাকবে। তুমি একটা বল, কোনো একটা প্লাস্টিকের বল নিয়েছো, যে বলগুলো তোমরা খেলো, সেটা এখানে যা ভর থাকবে অন্য এক জায়গায় পাঠিয়ে দিলে সেখানেও ভরটা একই থাকবে। সেই জন্য আমরা 99% কেসে বা 95 থেকে 99% কেসে আমরা এই জিনিসটা পেয়ে যাই। বাট সব ক্ষেত্রে এরকম হয় না যে বস্তুটার ভরটা একই থাকে, ভর কখনো কখনো চেঞ্জও হয়। কখন চেঞ্জ হয় বলছি, আসছি। তার আগে দেখো, যদি এখানে অন্তিম ভরটা m2 হয়ে যায়, m2v হয়ে যায়, আর প্রাথমিক ভরটা m1u হয়, এবার এখান থেকে কি তুমি m কমন নিতে পারবে? পারবে না। যেহেতু m কমন নিতে পারছো না, তাই জন্য এখানের ওই অ্যাক্সিলারেশনের টার্মটা মানে a যেটা, সেটা আসবেই না। এখান থেকে তুমি m কমন নেবে কি করে? নিতেই তো পারবে না। তাহলে এখানে অ্যাক্সিলারেশন আসবে কি করে? এই যে v - u/t করতে পারলে তবে তো অ্যাক্সিলারেশন a হতো, কিন্তু v - u/t তো হচ্ছেই না। এখানে কি করে হবে? m তো কমন নেওয়া যাচ্ছে না যে v - u/t ফ্যাক্টরটা তুমি পাবে না তো। তাই জন্য এখানে এই ইকুয়েশনটা পুরোপুরি পারফেক্ট। মানে ভরবেগের পরিবর্তনের হারের সাথে, দেখো এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে না, এই ভরবেগ অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, এদের পরিবর্তনের হারের সাথে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময়, মানে ভরবেগের পরিবর্তনের হারের সাথে প্রযুক্ত বল সমানুপাতিক। এটা সব জায়গায় ভ্যালিড, বাট এফ ইকুয়াল টু এম এ কেবলমাত্র তখনই ভ্যালিড যদি বলা থাকে বস্তুটার যে ভর সেই ভরটা একই রয়েছে, সেক্ষেত্রে খালি ভ্যালিড। ঠিক আছে? যেমন আগেরটার ক্ষেত্রে আমি দেখালাম বস্তুটার ভর প্রথমেও এম ছিল, পরেও এম রয়েছে, তখন ভ্যালিড। আর ম্যাক্সিমাম কেসে তো তাই হয়, বস্তুটার ভর এখানে যা থাকে তুমি কিছুটা দূর ছুঁড়ে পাঠালে সেখানে গিয়েও বস্তুটার ভরটা একই থাকে। সেই জন্য ম্যাক্সিমাম টাইমে আমরা ইকুয়েশনটাকে ইউজ করে ফেলি। বাট এই ইকুয়েশনটার মধ্যে ত্রুটিটা কোন জায়গায়? ওই যে বললাম, ভর যদি চেঞ্জ হয়ে যায় তখন এই ইকুয়েশন যে অ্যাপ্লাই করবে ভুল হয়ে যাবে। ভর যদি চেঞ্জ হয় তখন এফ ইকুয়াল টু এম এ অ্যাপ্লাই করা যাবে না। যেমন এখানে দেখো ভর m1 ছিল, পরে ভরটা m2 হয়েছে, ভর চেঞ্জ হয়ে গেছে, ফলে এখান থেকে আর তুমি ওই v - u/t এই ফ্যাক্টরটা পাবেই না তুমি এই ফ্যাক্টরটা।
তাহলে প্রবলেমটা আশা করি তোমাদের কাছে বুঝতে পারা গেছে। এবার তাহলে আমাদের কি করা উচিত, আমাদের ইকুয়েশন সবসময় এরকমভাবে রাখা উচিত, এফ সমানুপাতিক m2v মাইনাস m1u বাই টি, এরকমভাবে রাখা উচিত। এখান থেকে কে বেরোবে, একটা সমানুপাতিকটা তুললে এখানে একটা কে বেরোবে, কেটা 1 বসিয়ে দেবো, কেন বসিয়ে দেবো বুঝিয়ে নিয়েছি। তাহলে বসিয়ে দিয়ে আমরা m2v মাইনাস হচ্ছে m1u বাই হচ্ছে টি এরকমভাবে রেখে করবো, মানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময়, এরকম রেখে দেবো। বুঝতে পারা গেছে এতটা পর্যন্ত? ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে আইডিয়াটা? এবার তাহলে আমার কাছে কোয়েশ্চেন হলো যে আপনি তো বোঝালেন যে একটা বলকে ছুঁড়ে দিলে তার ভরটা এখানেও যা থাকবে, যেখানে বলটা গিয়ে পৌঁছাবে তার ভরটা একই থাকবে। এই যে পেনের যে ঢাকনাটা, এটা এখানে যা ভর আছে ছুঁড়ে দেওয়ার পরে অন্য কোনো জায়গাতে গিয়ে পৌঁছালে সেখানেও তার ভরটা একই থাকবে। তাহলে ভর কখন পরিবর্তন হয়, এটার লজিক কী হবে? ভর কখনো কখনো পরিবর্তন হয় কখন? রকেটের কেস বোঝো। ধরো আমি এখানটাতে আঁকছি তোমাদের জন্য, একটা রকেট আঁকছি, ঠিক আছে? ঠিক আছে, ধরো এখানে একটা রকেট রয়েছে, ঠিক আছে? এ হচ্ছে তোমার কোনো রকেট, ঠিক আছে? এ হচ্ছে রকেট। এবার রকেটটা যখন আস্তে আস্তে কী করবে, ওপর দিকে উঠে যাবে, তখন কি হবে? রকেটের মধ্যে থাকা যে জ্বালানিটা সে জ্বালানিটা পুড়তে থাকবে। ফলে রকেট আর জ্বালানির সমগ্র যে ভর, রকেট আর জ্বালানির সমগ্র যা ভর, মনে করো এখানে রকেট আর জ্বালানি মিলিয়ে টোটাল ভর ছিল 10 কেজি। আমি কথা বলছি, বোঝার জন্য বলছি, 10 কেজি হবে না এরকম, কিন্তু আমি বোঝার জন্য বলছি। রকেট আর রকেটের জ্বালানি মিলিয়ে টোটাল ভর ছিল হচ্ছে 10 কেজি প্রাথমিক অবস্থাতে। এবার বস্তুটা যখন আস্তে আস্তে উঠছে, মানে রকেটটা যখন ওপর দিকে উঠছে, জ্বালানিটা পুড়তে এরকম হতে পারে যে যখন আকাশে, মানে যখন পৌঁছাচ্ছে ওপর দিকে, যখন উঠছে কিছুটা দূরত্ব যাওয়ার পর হয়তো দেখা গেল 10 কেজির জায়গাতে 1 কেজি যে ভর সেটা জ্বালানিটা পুড়ে নষ্ট হয়ে গেল। তাহলে এখন ওই মানে কিছুটা উচ্চতাতে উঠে তখন তার মধ্যে যে ভরটা থাকবে সেটা 9 কেজির হবে, তাই তো? কারণ রকেট আর জ্বালানি মিলিয়ে টোটাল ভর ছিল 10 কেজি, 1 কেজির জ্বালানি পুড়ে গেছে, তাহলে এখন রকেট আর জ্বালানি মিলিয়ে টোটাল যে ভরটা সেটা কত কেজির হয়েছে? 9 কেজির হয়েছে। তাহলে সমগ্র সিস্টেমটার ভর প্রথমে 10 কেজি, পরে গিয়ে সেই ভরটা কত কেজি? 9 কেজি। তাহলে ভরের পরিবর্তন হয়েছে কি হয়নি? তুমি আমাকে উত্তর দাও। এখানে ভরের যেরকম m1 ছিল, এখানে সে ভরটা m2 হয়েছে, ভরের পরিবর্তন হয়েছিল। এখানেও তো ভরের পরিবর্তন হলো, 10 কেজি থেকে আস্তে আস্তে গোটা সিস্টেমটার ভর 9 কেজি হলো, তাহলে ভরের পরিবর্তন এলো। এবার ভরের যদি পরিবর্তন হয়ে যায় তখন কি তুমি এমটাকে কমন নিতে পারবে? ইয়েস অর নো? এমটাকে কি তখন আর কমন নিতে পারবে? আগের বারের মতো কমন নিতে পারবে না। কমন নিতে না পারলে f = ma ইউজ করা যাবে না। তখন তাহলে কি ইউজ করতে হবে? তখন এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, m2v মাইনাস m1u বাই হচ্ছে টি। এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। নিউটন এইটা বলেছিল, এটা নিউটন বলেনি, এটা নিউটন বলেছিল, এটা কিন্তু নিউটন বলেনি, এটা আমরা সিম্পলিফাইড কেসে রেখেছি। তাহলে রকেটের কেসটা বোঝা গেল। রকেটের ক্ষেত্রে প্রথমে 10 কেজির ভর থাকে, আমি কথার বলছি, বোঝার জন্য বলছি। 10 কেজি হবে তার কোনো মানে নেই, ধরলাম প্রথমে 10 কেজি রয়েছে। কি মিলিয়ে? রকেটের নিজের যে ওজন আর রকেটের নিজের যে ভর আর হচ্ছে ওর যে জ্বালানিটা তার যা ভর সেটা মিলে 10 কেজি। রকেটটা যখন ওপর দিকে উঠবে তখন কি হবে? কিছুটা দূরত্ব যাওয়ার পর 1 কেজি ধরলাম জ্বালানি নষ্ট হয়ে গেল, 1 কেজি জ্বালানি হয়তো পুড়ে গেছে। তাহলে এখন রকেট আর জ্বালানি মিলিয়ে টোটাল ভর কত কেজি? 9 কেজি। প্রথমে ছিল 10 কেজি, ওপরে কি হলো? 9 কেজি। তাহলে ভরটা কি তুমি তখন আর ওই এম এর যে ফ্যাক্টরটা সেটা কি কমন নিতে পারবে? প্রথমে 10 পরে 9, কমন নিতে পারবে না? পারবে না মানে এমটা কমন নিতে পারছো না, মানে v মাইনাস ইউ বাই টি এই ফ্যাক্টরটাই তৈরি হবে না, আর তার জায়গাতে তুমি অ্যাক্সিলারেশন বসাতে পারবে না। আরে ভাই কি বলবো, এখান থেকে অনেকে বুঝতে পারছেন আমি জানি। আরে ভাই শোনো, ধরো ভর যেটা সেটা প্রথমে ছিল 10 কেজি, ঠিক আছে? প্রথমে ছিল 10 কেজি, ঠিক আছে? আর বেগটা প্রথমে যে বেগটা সেটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করছি, মনে করো 2 ছিল, 2 কিলোমিটার পার আওয়ার ছিল ধরলাম। পরে যে ভরটা m2টা সেটা হয়েছে 9 কেজি, ঠিক আছে? আর যে বেগটা সেটা হয়েছে ধরো আমি ধরে নিলাম 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার এখান থেকে তুমি একটা কাজ করো, তুমি m1u m2v এটা হচ্ছে, তাহলে f সমানুপাতিক কি হচ্ছে? m1u মাইনাস m2v, বা আমরা এখানে m2vটা আগে লিখছি, m2v মাইনাস হচ্ছে m1u বাই হচ্ছে টি। এখানে m2 কত? m2 হচ্ছে 9, আর m1 কত? m1 হচ্ছে 10। কমন নিতে পারবে? এখানে 9 যদি বসাও আর এখানে যদি 10 বসাও, 9 আর 10-এর মধ্যে কোনো ফ্যাক্টরকে কি কমন নিতে পারবে? ইয়েস অর নো? পারবে না। পারবে না মানে তোমার এই v মাইনাস ইউ বাই টি এই ফ্যাক্টরটাই তো তৈরি হবে না যে ওর জায়গায় তুমি অ্যাক্সিলারেশনটা পুট করবে, কারণ অ্যাক্সিলারেশনের যে ফর্মুলা সেটা মানে জানি v মাইনাস ইউ বাই টি। তো তোমার তো এখানে v মাইনাস ইউ বাই টি এই ফ্যাক্টরটাই রেডি হবে না যে তুমি ওর জায়গাতে অ্যাক্সিলারেশনটাকে পুট করবে, হবে না। তাহলে f = ma অলওয়েজ ভ্যালিড নয়, f = ma অলওয়েজ ভ্যালিড নয়। কখন ভ্যালিড?
ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যখন বস্তুটার ভর যদি একই থাকে। বস্তুটার ভর যদি চেঞ্জ হয়ে যায়, যেরকম রকেটের ক্ষেত্রে বোঝালাম, রকেট আর ওর মধ্যে থাকা জ্বালানি মিলিয়ে টোটাল ভর 10 কেজি, কিছুটা দূরত্ব যাওয়ার পর 9 কেজি হয়ে গেছে, ভর কমে গেছে। তো সেখানটাতে গিয়ে ভর যেহেতু পরিবর্তন হয়েছে, তখন কিন্তু আর এম ফ্যাক্টরটাকে কমন নিতে পারছো না, এমটাকে কমন নিতে পারছো না, ভি মাইনাস ইউ বাই টি আসছে না, ফলে অ্যাক্সিলারেশনটা ইউজ করা যাবে না ওই জায়গাতে। তার মানে কথাটা আমি সিম্পলভাবে কি বলতে চাইছি, এতক্ষণ ধরে কি বুঝলে তোমরা? একটাই কথা বলতে চেয়েছি যে এফ ইকুয়াল টু এম এ ততক্ষণ পর্যন্ত ইউজ হবে যতক্ষণ পর্যন্ত বস্তুটার ভর একই থাকবে। যদি বস্তুটার ভর চেঞ্জ হয় তখন এফ ইকুয়াল টু এম এ দিয়ে যে তোমাদেরকে এতদিন পর্যন্ত শেখানো হয়েছে যে সব চালিয়ে দেবে এফ ইকুয়াল টু এম এ দিয়ে, হবে না সব কিছু এফ ইকুয়াল টু এম এ দিয়ে। তখন কোনটা দিয়ে ইউজ করতে হবে? তখন এটা ইউজ করতে হবে এম টু ভি মাইনাস এম ওয়ান ইউ বাই টি, মানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময়। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক, এটা যেটা নিউটন বলে গেছিল সেটা ইউজ করা যাবে। এটা তো আমাদের সিম্পলিফাইড ফর্ম, যে আমরা আস্তে আস্তে ইকুয়েশনটাকে ডেভেলপ করে ভরটাকে একই রকম ধরে কে এর জায়গাতে 1 পুট করে একদম সিম্পলিফাইড একটা ফর্ম বসিয়েছি। এটা কখন ভ্যালিড? যখন বস্তুটার ভর একই থাকবে। রকেটের ক্ষেত্রে একই ছিল, ভরটা ছিল না, ভর চেঞ্জ হচ্ছে, এমটাকে কমন নিতে পারছো না, তখন ওই ইকুয়েশন ইউজ করা যাবে না। আশা করি এত কিছু বলার পর তোমাদের মাথায় ঢুকেছে জিনিসটা। তাহলে সোজা কথা, যাই হোক, এই ইকুয়েশনটা খুব একটা বেশি ইউজ হবে না, কারণ এরকম কেস তোমাদেরকে দেবে না, তোমাদের 11-এর সিলেবাসে দেবে না সেরকম কোশ্চেন, ফলে এটা তোমাদের ইউজ নেই। ঠিক আছে, এটার খুব একটা ইউজ নেই, আগে থেকেই বলে রাখলাম ইউজ নেই। বাট জিনিসটা বোঝাতে হতো কেন আমরা করব, এটার ইউজ নেই এটুকু বলে দিলাম তোমাদেরকে ইউজ এটাই করতে হবে। এফ ইকুয়াল টু এম এ, তোমাদের বোর্ড এর বেশি বাইরে যাবে না। ঠিক আছে, ওদের দৌড় অতটা অবধি। ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ অবধি তোমাদেরকে দেবে। ঠিক আছে, তো এফ ইকুয়াল টু এম এ দিয়েই আমরা সব সলিউশন করবো, এফ ইকুয়াল টু এম এ দিয়ে। ঠিক আছে, একটা কথা মাথায় রেখো, আমরা এটাকে এফ ইকুয়াল টু এম এ বলবো না, আমরা এটাকে বলবো এফ নেট ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এটা বলবো। এফ নেট মানে হচ্ছে নেট প্রযুক্ত বল, টোটাল যে বস্তুটা দেওয়া থাকবে তার উপর নেট প্রযুক্ত বল কত সেটা ইকুয়াল টু এম এ, এটা ইউজ করে আমরা অঙ্ক করবো। ক্লিয়ার হলো এতটা পর্যন্ত? বুঝতে পারা গেছে এতটা পর্যন্ত? মাথার মধ্যে খোপড়িতে ঢুকেছে আশা করি। তাহলে এফ ইকুয়াল টু এম এ এখান থেকে আমরা বানালাম। এবার এখান থেকে দুটো ডেফিনেশন তৈরি হবে, একটা হচ্ছে একক বল কি, আর একটা হচ্ছে কি নিউটন। এক নিউটন বলতে কি বোঝো, বা হচ্ছে তোমার ওই এক ডাইন বলতে কি বোঝো, এই জিনিসগুলো একটু তৈরি করা যাক। দেখো কি বলেছি, কি লিখতে বলেছি, এফ নেট ইকুয়াল টু এম এ লিখতে বলেছি। পরীক্ষাতে যদি কোয়েশ্চেন করে একক বল কাকে বলে, একক বল কাকে বলে, তাহলে কি করতে হবে? এফ এর জায়গাতে কত পুট করতে হবে? 1 পুট করতে হবে। এফ এর জায়গাতে কত পুট করতে হবে? 1 পুট করতে হবে। এম এর জায়গাতে আমরা লিখে দিচ্ছি, দেখো এখানে ডেফিনেশনটা এভাবে লিখবে, এফ এর জায়গাতে আমরা কত পুট করব? 1 পুট করবো, মানে এফ নেটের জায়গাতে। ভরটা কত নেব? ভরটা 1 নেব। অ্যাক্সিলারেশনটা কত নেব? অ্যাক্সিলারেশনটা হচ্ছে 1 নেব। ঠিক আছে, এবার কি হবে দেখো, একক বলের ডেফিনেশন কিভাবে দেবে, আমি বোর্ডের মধ্যে আর লিখছি না, টাইম নষ্ট হবে, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা যা শুনে শুনে খাতার মধ্যে লিখে নাও। কি বলবে? যে একক ভরের বস্তুর ওপর একক ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োজন তাকে বলা হয় একক বল। কি বললাম? একক ভরের বস্তুর ওপর একক ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন হয় তাকে বলা হয় একক বল। ক্লিয়ার হলো ডেফিনেশনটা? একক বল রেডি। এবার লেখো খাতার মধ্যে 1 নিউটন কাকে বলে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু লিখে নেবে, এফ নেট লিখে তার তলে F1 M1 A1 লিখে নেবে। ঠিক আছে, বুঝতে পারা গেল? এবার লেখো খাতার মধ্যে 1 নিউটন কাকে বলে। দেখো 1 নিউটন হচ্ছে, যে আমরা যদি বলি 1 নিউটন কি? ঠিক আছে, 1 নিউটন কি? 1 নিউটন হচ্ছে প্রযুক্ত বলটা কত হতে হবে? 1 নিউটন হতে হবে। তার জন্য মাসটা কত হতে হবে? 1 কেজি হতে হবে। অ্যাক্সিলারেশন কত হতে হবে? 1 মিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার হতে হবে। তাহলে ডেফিনেশন সেই একই থাকবে। কি বলতে হবে? যে 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে, 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন তাকে বলা হয় 1 নিউটন। যে বলের প্রয়োজন তাকে বলা হয় 1 নিউটন। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন তাকে 1 নিউটন বলে। যে বলের প্রয়োজন তাকে 1 নিউটন বলে। ঠিক আছে, তাহলে বুঝতে পারা গেল? ধরো তোমার কাছে এফ নেট দেওয়া আছে আর তোমাকে 1 কেজি ভরের বস্তু দিয়েছে। এখানে ধরো ফার্স্টে এরকম ছিল ইকুয়েশনটা, এম এ ছিল। তাহলে কি করলাম? 1 কেজি ভরের বস্তু, তাহলে এম এর জায়গায় 1 পুট করলাম। কত ত্বরণ সৃষ্টি করতে চাইছি? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে চাইছি, তাহলে 1 পুট করলাম। তাহলে এফ এর মান কত আসবে? এফ নেটের মান কত আসবে বলো? এফ নেটের মান 1 × 1 মানে উত্তর আসবে 1। তাহলে 1 কেজি ভরের বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন তাকে বলা হচ্ছে 1 নিউটন। ঠিক আছে, বুঝতে পারা গেল তারা পর্যন্ত? তাহলে 1 নিউটন মানে হচ্ছে তোমার হচ্ছে কি,
বস্তুর যে ভরটা হচ্ছে 1 কেজি, আর যেটা ত্বরণ সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে এরকমভাবে সহজ করে লেখা হয় অনেক সময় 1 নিউটন ইজ ইকাল টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটাভাবে লেখা হয়। এটা খাতার মধ্যে লিখবে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কি বললাম দেখো, আমাদের যে ভরটা, সেই ভরটা কত হতে হবে 1 কেজি, ভরটা কত হতে হবে 1 কেজি, ওই জন্য এম এর জায়গাতে 1 কেজি বসিয়েছি। আর ত্বরণটা কত হতে হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওই জন্য ত্বরণের জায়গায় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসিয়েছি। 1 আর 1 গুণ হয়ে 1 বসানো হয়েছে, কেজির জায়গায় কেজি, মিটার পার সেকেন্ড স্কোয়ারের জায়গায় মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বসানো হয়েছে। তাহলে 1 নিউটন ইজ ইকাল টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ভ্যালু। মনে থাকবে জিনিসটা। এবার একক বল খাতার মধ্যে লিখেছো আমার কথাগুলো শুনে শুনে। 1 নিউটন কি সেটাও খাতার মধ্যে আশা করি লিখেছো। এবার বলছি 1 ডাইন কি। 1 ডাইন কি দেখো, প্রশ্নটা যদি আসে 1 ডাইন কাকে বলে, 1 ডাইন কি বা 1 ডাইন কাকে বলে, একই ডেফিনেশন বলবে। কি বলবে, এবারে বলবে এফটা কত হতে হবে 1 ডাইন হতে হবে। কিন্তু তাহলে এবার দেখো, ডাইন তো হচ্ছে কোন একক, ডাইনটা হচ্ছে সিজিএস একক, তাই তো? তাহলে ডাইনটা আমাদের কোন একক, ডাইনটা হচ্ছে আমাদের সিজিএস একক, সিজিএস ইউনিট, সিজিএস একক। তাহলে সিজিএস একক যদি এটা হয়, তাহলে ডেফিনেশনটা কিভাবে বলবো দেখো, বলবো হচ্ছে এবার 1 কেজির বস্তু নেব না, এবার কি করব 1 গ্রামের বস্তু নেব, 1 গ্রাম বস্তু। এমটা হবে এখানে যে এমটা হবে হচ্ছে 1 গ্রাম, অ্যাক্সিলারেশনটা কত হবে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে। তাহলে কি বলতে হবে, 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন সেই বলটাকে 1 ডাইন বলে। 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন সেই বলটাকে 1 ডাইন বলা হয়। কি বললাম বুঝতে পারা গেল? একই ডেফিনেশন, এটার মতনই। এখানে যখন এসআইতে বলছি, এটা তো এসআই ইউনিট, এটা এসআই ইউনিট, তো এসআইতে যখন বলবে এখানে ভরটাকে কেজি নেবে, অ্যাক্সিলারেশনটাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার নেবে। আর যখন সিজিএসে বলবে তখন কেজির জায়গায় গ্রাম ইউজ হবে, আর মিটার পার সেকেন্ড স্কোয়ারের জায়গাতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইউজ হবে। আর যে ফোর্সটা পাবো সেই ফোর্সটা হচ্ছে 1 ডাইন আসবে। কথাটা বুঝতে পারা গেল কি বললাম? তার মানে সোজা কথায় যদি আমরা বলি যে 1 ডাইন ইজ ইকাল টু দেখো, 1 নিউটন যখন ছিল 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, এখন আমরা কেজির জায়গাতে কত ইউজ করছি, গ্রাম ইউজ করছি। তাহলে 1 কেজি না বলে এবার বলবো 1 গ্রাম, আর তারপরে কি ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা এখানে নিয়েছি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে লিখবো সেন্টিমিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার। তার মানে 1 ডাইনের যে ভ্যালু দাঁড়ালো সেটা দাঁড়ালো হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই কথাটাও মাথায় রাখতে হবে খাতার মধ্যে লিখে, যে 1 নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 ডাইন মানে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজির জায়গাতে গ্রাম হয়েছে, মিটারের জায়গায় সেন্টিমিটার হয়েছে, সেকেন্ড স্কোয়ারটা সেকেন্ড স্কোয়ারই আছে, এইটুকু হচ্ছে পার্থক্য। খাতার মধ্যে আশা করি 3টে ডেফিনেশন, 3টে ইকুয়েশন লেখা হয়েছে। একক বল লেখা হয়ে গেছে, 1 নিউটন কি লেখা হয়ে গেছে, 1 ডাইন কি লেখা হয়ে গেছে। আমি বোর্ডটাকে মুছে দেবো। এবার পরীক্ষাতে একটা কোয়েশ্চেন আসে, তোমাদের বারবার আসে, প্রমাণ করতে বলে যে প্রমাণ করো 1 নিউটন ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা হচ্ছে প্রমাণ করো, প্রুভ দ্যাট বা প্রমাণ করো 1 নিউটন ইজ ইকাল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা প্রমাণ করতে দেয়। কি করে প্রমাণ করব চলো দেখা যাক। এটা অনেকবার পড়েছে 11-এ অনেকবার পড়েছে, দেখো কিভাবে করতে হয়। দেখো আমাদের দেওয়া আছে 1 নিউটন, তাহলে আমরা লিখলাম হচ্ছে 1 নিউটন। এই 1 নিউটন বলতে কি বোঝায়, নিউটনের জায়গাতে আমরা চাইলে লিখতে পারি 1 নিউটন বলতে আমরা লিখতে পারি 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে লিখলাম 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা লিখলাম। এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে। কেজি থেকে গ্রামে যেতে হবে, মিটার থেকে সেন্টিমিটারে আসতে হবে। দেখো কেজি থেকে গ্রাম সেন্টিমিটারে আসতে হবে, তবে এইটা মানে ডাইন বোঝাবে। তাহলে কেজি থেকে গ্রামে যাওয়ার জন্য 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে 1-এর জায়গায় 1 থাকলো, কেজি থেকে গ্রামে যাওয়ার জন্য এর সাথে 1000কে গুণ করলাম, গ্রাম হলো। আবার মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য আবার 100 দ্বারা গুণ করলাম। তাহলে কেজিটা কনভার্ট হলো গ্রামে, মিটারটা কনভার্ট হলো সেন্টিমিটারে, পার দিয়ে কি আছে সেকেন্ড স্কোয়ার আছে। দেখো কি করেছি, দেখো কোনো কঠিন বিষয় নয় কিন্তু। কেজিটাকে গ্রামে কনভার্ট করবার জন্য 1000 দিয়ে গুণ, মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করবার জন্য 100 দ্বারা গুণ। তাহলে কেজিটা কিসে কনভার্ট হয়ে গেছে, গ্রামে কনভার্ট হয়ে গেছে। মিটারটা কিসে কনভার্ট হয়ে গেছে, সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেছে। সেকেন্ড স্কোয়ারটা যেরকম ছিল সেকেন্ড স্কোয়ার হয়েছে। বুঝতে পারা গেল এতটা পর্যন্ত? ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে আইডিয়াটা? তাহলে দেখো এখানে আমরা 1000 যেটা রয়েছে সেটাকে লিখতে পারি 10-এর কিউব, আর যেটা 100 রয়েছে সেটাকে লিখতে পারি 10 স্কোয়ার। তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, গুণের সময় যোগ হয়ে যায়। 10-এর সাথে 10-এর তো কি হচ্ছে, গুণ হচ্ছে, বেস সমান, এরও 10 এরও 10, পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে।
তাহলে 3 আর 2 যুক্ত হলে টোটাল 10-এর পাওয়ারে চলে আসবে 5। আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে বোঝায় ডাইন, ঠিক আছে, মানে বোঝায় হচ্ছে ডাইন। কি করে বললেন স্যার ডাইন? এই যে লিখে দিয়েছি ভাই, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে দেখো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় হচ্ছে ডাইন। দেখে নাও, তোমাদের নিজস্ব কোনো প্রবলেম হবারই কথা না। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা বলতে বোঝায় ডাইন, ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এখানে যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আছে এর জায়গাতে আমরা ডাইন ডাইন লিখে দিতে পারি। তাহলে এখানে আমরা ডাইন লিখলাম, আর এখানেও আমরা ডাইন তো লেখাই হয়ে গেছে, তাহলে ডাইন লিখলাম। আর এ পাশে যেরকম 1 নিউটন 1 নিউটন 1 নিউটন লিখে গেলাম, তো 1 নিউটনের মান কত দাঁড়ালো? 10⁵ ডাইন। 1 নিউটন সমান কত দাঁড়ালো? 10⁵ ডাইন। তাহলে যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে প্রুফ দ্যাট বা প্রমাণ করো যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, তাহলে প্রমাণ করে দিয়ে আসতে পারবে, এটা আরামসে করে দিয়ে আসতে পারবে ভাই, কোনো সমস্যা থাকার কথা না। সোমনাথ স্যারের কাছে ক্লাস নিয়ে গেছো, আরামসে পুরো ধোঁয়া ধোঁয়া করে দিয়ে আসতে পারবে পরীক্ষার কোয়েশ্চেন। তাহলে এইটা হচ্ছে প্রমাণ, দেয় পরীক্ষাতে, খাতার মধ্যে লিখে নাও। আর এখানে যা যা পড়ানো হয়েছে সেগুলো খাতার মধ্যে লিখে নাও। এতটা পর্যন্ত আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে কি পড়ানো যায়, এবার যেটা বলবো সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে নিউটনের প্রথম গতিসূত্র প্রমাণ করো। এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, পরীক্ষাতে বহুতবার এসছে। আজকে থিওরি ক্লাসটা হোক, ম্যাথামেটিক্স হয়তো খুব একটা হবে না আজকে, থিওরি ক্লাসটা আজকে এগোক, আমি ম্যাথামেটিক্স নেক্সট ডেতে আনবো। তাহলে পরীক্ষার প্রশ্ন কি দেবে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে নিউটনের প্রথম গতিসূত্র প্রমাণ করো, এরকম কোশ্চেন দেবে। চলো দেখো কিভাবে সলভ। পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে নিউটনের প্রথম গতিসূত্র প্রমাণ করো, কিভাবে হবে দেখে নাও ভালো করে। আগে নিউটনের প্রথম গতিসূত্রটা কি পড়ানো হয়েছিল সেটা একবার একটু রিপিট করে দিই। নিউটনের প্রথম গতিসূত্রতে বলা হয়েছিল যে বাইরে থেকে যদি বল প্রযুক্ত না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে। মানে বস্তুটার স্থির যেটা বস্তু হবে তার প্রথমে যা বেগ থাকবে অন্তিম বেগটাও তাই থাকবে, মানে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ সমান হবে, এটা দিয়ে বললে। আর যদি তুমি অন্যটা দিয়ে বলো যে গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে, সমবেগে বলছে, তার মানে কি? মানে বস্তুটার প্রাথমিক যা বেগ সেটাই হবে তার অন্তিম বেগ। এটা আমাকে প্রমাণ করতে হবে, মানে আমাকে প্রমাণ করতে হবে যে প্রাথমিক যে বেগ ঠিক আছে সেটা ইকুয়াল নাকি কার সাথে? অন্তিম বেগের সাথে। এটা আমাকে প্রমাণ করতে হবে যে প্রাথমিক বেগটা অন্তিম বেগের সাথে, প্রাথমিক বেগটা কার সাথে ইকুয়াল? অন্তিম বেগের সাথে। প্রাথমিক বেগকে কোন চিহ্ন দ্বারা লেখা হয়? ইউ দ্বারা, যেটা ইকুয়াল হবে কার সাথে? অন্তিম বেগের সাথে, মানে ভি এর সাথে ইকুয়াল হবে, ইউ ইকুয়াল টু ভি হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে যে বস্তুটার প্রাথমিক অবস্থায় যত বেগ থাকবে অন্তিম বেগও ততই থাকবে। প্রাথমিক বেগ ইকুয়াল টু অন্তিম বেগ হবে। কি করে স্যার এটাই প্রমাণ করতে হবে? যে বললাম যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে মানে প্রাথমিক যা বেগ হবে সেটাই তার অন্তিম বেগ হবে। আবার গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, মানে তার প্রাথমিক বেগ যেটা থাকবে গতিশীল অবস্থাতে সমবেগে চললে অন্তিম বেগটা তাই হবে। তাহলে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ দুটোই ইকুয়াল হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। বুঝতে পারা গেল? মানে ইউ ইকুয়াল টু যে ভি হয় সেটা আমাকে দেখাতে হবে। পারবো প্রমাণ করতে। কখন? যখন বাইরে থেকে বল প্রযুক্ত না করা হবে। দেখো ডেফিনেশনটা স্টার্ট এরকম হচ্ছে, বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তাহলে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে মানে ফোর্সটা জিরো হলে, মানে অ্যাপ্লাইড যে ফোর্স যে প্রযুক্ত বল সেটা জিরো হলে, এটা যদি হয় তাহলে আমাদের এটা হবে, সেটা আমাকে দেখাতে হবে। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, ফোর্স যদি অ্যাপ্লাই না হয়, ফোর্স যদি জিরো হয়, তাহলে আমাকে দেখাতে হবে বস্তুটার মানে যে বেগ সেটা কি হবে? সমান হবে, মানে প্রাথমিক বেগ ইউ যত থাকবে অন্তিম বেগ ভি ততই হবে। এটা আমাকে দেখাতে হবে। কিভাবে করবো দেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি? নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র আছে যে সেকেন্ড ল, এটা থেকে আমরা কি জানি? এটা জানি, এটা শিখেছি, এফ ইজিক্যাল টু এম এ। যদিও এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র মানে অ্যাকচুয়াল না, আমি তোমাদেরকে দেখালাম অ্যাকচুয়ালটা কি হচ্ছে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময়, এটা হচ্ছে অ্যাকচুয়াল। বাট সিম্পলিসিটির জন্য আমরা এটা নিয়েই করি সবসময়। মানে কি ধরে নিই আমরা? যে বস্তুটার ভরটা একই আছে, এটা ধরে নিয়ে করি, তাই তো? ঠিক আছে তারা পর্যন্ত তো এখানেও আমরা তাই ধরছি। আর আমি বলেছি 99% কেসে বা তোমাদের বইতে সবকিছু এইটা দিয়েই করা হবে, তো এটা ধরেই করবে, কোনো অসুবিধা নেই। তাহলে এফ ইজিক্যাল টু এম এ, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবার দেখো আমরা এটাকে এরকম লিখতে পারি, ফোর্সের জায়গায় ফোর্স লিখলাম, মাসটা এম আছে লিখলাম, অ্যাক্সিলারেশনের জায়গাতে আমরা লিখতে পারি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই হচ্ছে সময়। তাহলে আমরা লিখলাম অন্তিম বেগ মানে ভি মাইনাস প্রাথমিক বেগ মানে সেটা হচ্ছে ইউ বাই হচ্ছে সময় মানে হচ্ছে টাইম টি। এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের জায়গায় লিখলাম। দেখো এম এর জায়গায় এম লিখেছি, অ্যাক্সিলারেশনের জায়গায় লিখেছি কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই হচ্ছে সময়, এটা লিখেছি। এবার আমাকে এই যে ভি আর ইউ দুটো সমান, অন্তিম বেগ আর প্রাথমিক বেগ সমান, এটা কখন প্রমাণ করতে হবে? যদি প্রযুক্ত বলটা শূন্য হয় তখন। তাহলে প্রযুক্ত বলের জায়গাতে আমরা কত পুট করব?
শূন্য পুট করব, ইকুয়াল টু কী হবে, এম ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। এবার তুমি একটা জিনিস দেখো যে বস্তুর ভর আর এই রাশিটা, এই দুটো রাশির গুণফল, এই এম এর সাথে এই রাশিটার গুণফল কত আসছে, শূন্য আসছে। তার মানে দুটো শূন্য হতে পারে, একবার হতে পারে এম ইকুয়াল টু জিরো, এটা হতে পারে, বা কি হতে পারে, হতে পারে ভি মাইনাস ইউ বাই টি এটা সমান জিরো, এটা হতে পারে। কারণ এই রাশিটা আর এই রাশিটাকে গুণ করে উত্তর আসছে শূন্য, তার মানে একবার এমটা শূন্য হতে পারে, অথবা ভি মাইনাস ইউ বাই টিটা শূন্য হতে পারে, ভি মাইনাস ইউ বাই টিটা শূন্য হতে পারে। এই দুটো কেসই হতে পারে ভাই, এই দুটোর বাইরে অন্য কিছু হবে না, এটা বুঝতে পারা গেল। এবার প্রবলেমটা কোন জায়গাতে, বস্তুর ভর কখনো শূন্য হবে? হবে কি? এই পেনের ঢাকনা বলো বা যে কোনো বস্তু তুমি নাও, তার ভর শূন্য, এরকম হবে কি? হবে না, বস্তুর ভর কখনো শূন্য হবে না। তাহলে বস্তুর ভর যেহেতু শূন্য হবে না, তাহলে এম নট ইকুয়াল টু জিরো, এমটা কখনো শূন্য হবে না। তাহলে বস্তুর ভর যদি শূন্য না হয়, তাহলে অবশ্যই এই রাশিটা শূন্য হবে। এবার এই রাশিটা শূন্য হলে ভি ইকুয়াল টু ইউ প্রমাণ হয়ে যাবে। দেখো, তাহলে নিচে থাকা টিটাকে জিরোর সাথে গুণ করে দিলাম, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু আসলো জিরো, নিচে থাকা টিটাকে জিরোর সাথে গুণ হলো, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত আসলো, জিরো আসলো। মাইনাস ইউটাকে ওপাশে নিয়ে চলে যাচ্ছি, বা মাইনাস ইউটার পাশে থাক, ভিটাকে ওপাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে মাইনাস ইউ থাকলো, ভিটাকে ওপাশে নিয়ে গেলাম, হয়ে গেল মাইনাস ভি, মাইনাস আর মাইনাস কেটে দিলাম দু সাইড দিয়ে, তাহলে ইউ এর মান দাঁড়ালো ভি। তার মানে দেখো অন্তিম বেগ আর প্রাথমিক বেগ সমান। অন্তিম বেগ ইউ এটা যত, প্রাথমিক বেগ ইউ যত, অন্তিম বেগ তত, প্রাথমিক বেগ ইউ যত, অন্তিম বেগ তত। আমাকে তাই প্রমাণ করতে হতো যে প্রাথমিক বেগ যত, অন্তিম বেগ তত। বুঝতে পারা গেল কি বললাম? অনেকে বুঝতে পারেনি, স্যার এই এফ এর জায়গাটাতে না কেন জিরো বসালেন, এই এফ এর জায়গাতে কেন জিরো বসালেন, এটা বুঝতে পারলাম না। নিউটনের প্রথম গতিসূত্র নিশ্চয়ই জানো, যেখানে বলা হয়েছিল যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, কোনো বল প্রযুক্ত না হলে মানে কি, ফোর্সটা জিরো হলে, মানে ফোর্স অ্যাপ্লাই না করলে, সেই জন্য ফোর্সের জায়গাতে জিরো বসানো হয়েছে। ক্লিয়ার? এবার এতটা পর্যন্ত। এবার ইকুয়েশন তো নিজেই পারবে, এখান থেকে এম জিরো হবে একবার, না হলে এই রাশিটা জিরো হবে একবার। এম তো কখনোই জিরো হবে না, বস্তুর ভর কখনোই শূন্য হবে না, তাহলে এম যদি জিরো না হয়, তাহলে ভি মাইনাস ইউ বাই টিটা অলওয়েজ শূন্য হবে। নিচে থাকা টিটা জিরোর সাথে গুণ হয়ে জিরো হয়ে গেল, ভি মাইনাস ইউটা দাঁড়িয়ে গেল হচ্ছে কার সাথে সমান, জিরোর সাথে। মাইনাস ইউটা এখানে থাকলো, ভিটাকে এপাশে পাঠালাম, মাইনাস ভি, মাইনাস মাইনাস কেটে গেল, ইউ ইকুয়াল টু ভি। মানে অন্তিম বেগ, প্রাথমিক বেগ যত, অন্তিম বেগ তত। আমাদেরকে তাই তো করতে হতো। নিউটনের প্রথম গতিসূত্রতে কি শেখানো হয়, নিউটনের প্রথম গতিসূত্রতে শেখানো হয় স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, সমবেগে গতিশীল থাকবে। মানে প্রাথমিক বেগ যত হবে অন্তিম বেগ তত হবে, প্রাথমিক বেগ যত হবে অন্তিম বেগ তত হবে। এটাই প্রমাণ করতে হতো, এটাই ফার্স্ট ল ছিল। তো ফার্স্ট ল আমি প্রমাণ করলাম কোন সূত্র থেকে, এই যে এফ ইকুয়াল টু এম এ, মানে দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমি প্রমাণ করলাম প্রাথমিক বেগ আর অন্তিম বেগ সমান। খাতার মধ্যে এটা লিখবে, কারণ পরীক্ষাতে এই কোশ্চেনটা অনেকবার এসছে যে প্রমাণ করো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, এখন আমরা দ্বিতীয় গতিসূত্র পড়ছি, সেখান থেকে প্রথম গতিসূত্র প্রমাণ করো। এটা দেবে, দিলে এইটা করতে হবে। আশা করি তোমার কাছে বুঝতে পারা গেছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আইডিয়া ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। যা যা পড়িয়েছি থিওরি সেকশনগুলো আশা করি তোমাদের কাছে একটু হলেও ক্লিয়ার করতে পেরেছিলাম। যে আজকের ভিডিওতে থিওরি আর নিউমেরিক্যাল একসাথে দিলে তোমাদের ব্রেনটা ঘেঁটে যাবে, কারণ নিউমেরিক্যালগুলো আমি একটু ভালো লেভেলের করব। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিউমেরিক্যাল নিয়ে আসবো। নিউমেরিক্যাল করালেই তোমাদের নিউটনের সেকেন্ড ল শেষ হবে। তারপরে যদিও বলের ঘাত এবং ঘাত বল এর সাথেই রিলেটেড টপিক, তো চলবে, ওগুলো আলাদাভাবে আমি করাবো। ঠিক আছে? তো আস্তে আস্তে আমি সিলেবাসটাকে শেষ করব। এই কালকের বা পরশুর মধ্যেই তোমাদের হচ্ছে নিউটনের নিউমেরিক্যাল, সেকেন্ড লয়ের ওপর নিউমেরিক্যাল তোমাদের চলে আসবে। ঠিক আছে? একটা কথা খালি মাথায় রেখো যাওয়ার আগে, সেটা হচ্ছে এইটা যে এফ নেট ইজ ইকাল টু এম এ। আমি কিন্তু বারবার বলে দিয়ে গেলাম এই ওয়ার্ডটার উপর বেস করে নিউমেরিক্যাল হবে। এখানে কিন্তু এফ নেট হবে। ঠিক আছে? এফ নেট ইজ ইকাল টু এম এ, এটার উপর বেস করে নিউমেরিক্যাল হবে। দিস ইজ দ্য ওয়ার্ড এফ নেট, নট শুধু এফ ইকাল টু এম এ, ওটা মনে রাখলে হবে না। এফ নেট ইজ ইকাল টু এম এ, এটার উপর বেস করে নিউমেরিক্যাল হবে। ঠিক আছে? আর এই নিউমেরিক্যালগুলো বোঝবার জন্য তোমাদেরকে আমি আরেকবার বলছি, ফার্স্ট ল সেকেন্ড লতে যে ব্লক প্রবলেম করানো হয়েছিল, পুলি প্রবলেম করানো হয়েছিল, নততলের ওপর প্রশ্ন করানো হয়েছিল, প্রশ্নগুলো একবার ভালো করে করবে। যে নিউমেরিক্যালগুলো করানো হয়েছিল সেগুলো একবার ভালো করে দেখে তারপর এর পরে যে নিউমেরিক্যালের পার্ট আসছে সেটা দেখবে। কারণ নিউমেরিক্যালগুলো বোঝবার জন্য আগের যে দুটো ভিডিও রয়েছে সেই দুটো ভিডিওতে যেরকম লেভেলে নিউমেরিক্যাল করানো হয়েছে সেটা কিন্তু পরের ভিডিওর সাথে রিলেট হবে, বারবার বলে রাখছি। সেই জন্য আগের ভিডিওটা না দেখে যদি তোমরা পরের ভিডিও দেখো, মানে নিউমেরিক্যালের পার্টটা দেখো, মাথায় যাবে না, ঢুকবে না। সেই জন্য এর পরের পার্টটা দেখার আগে দুটো পার্ট একবার মনে করে দেখে নিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ। সোমনাথ স্যার আবার হাজির হবে।